আই আব্দুল্লাহ সেন্টু, সরি তুক্কু, আই সুপার ফুয়া জাদু। আর আমার সাথে আছেন, আমি আছি সময় টিভিতে, আর আমার সাথে আছেন কে জানেন? দোলে দোল দোলনা। কেমন আছেন? এই তো ভালো আছি। দর্শক, আমি একটু দর্শকের কাছে একটু পরিচয়টা করিয়ে দিই নাকি? আচ্ছা। দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল দোলনা। আর বুঝতেই পারছেন আমার সঙ্গে কে আছে, যিনি অলরেডি খুবই আপনাদের খুবই কাছের মানুষ হয়ে গিয়েছে, খুবই পরিচিত মুখ হয়ে গিয়েছে তার কাজ দিয়ে আসলে দর্শকদের মুগ্ধ করেছেন ইতোমধ্যে। তার সঙ্গে আজকে গল্প করব, ব্যক্তি সেন্টুকে জানার চেষ্টা করব। বলেন কেমন চলছে? এই যে চলছে, আপনারা যেভাবে চালাচ্ছেন আমি সেভাবেই চলছি। প্রচুর কাজ আসছে আপনার এই যে ওটিটিতে, যে কোনো সিরিজে দেখি কোথাও না কোথাও সেন্টু আছে। আসলে এই জায়গাটা কিভাবে উপভোগ করছেন বা কেমনভাবে নিচ্ছেন আপনি? আমি খুবই উপভোগ করছি, আমি মজা পাচ্ছি, কারণ প্রতিনিয়ত যত স্ক্রিনে থাকবো তত অভিজ্ঞতা বাড়বে। আমি চাচ্ছি নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা নিজেকে আরও ভাঙার জন্য। এই জন্য প্রতিনিয়ত যাই পাচ্ছি, ছোট হোক বড় হোক, নিজেকে মেলে দেওয়ার চেষ্টা করছি। সেন্টু, আমি এই দিকটাতে বলবো কি, আপনি না খুব ব্লেসড, কারণ আপনি শুরু থেকেই যাদের সঙ্গে কাজ করছেন, আপনি কাজ করেছেন নাসিরুদ্দিন খানের সঙ্গে, চঞ্চল চৌধুরীর সঙ্গে, আফরান নিশোর সঙ্গে, মেহজাবিন চৌধুরীর সঙ্গে। আপনি নিজে আসলে কি মনে করেন? আপনি কি আসলেও ব্লেসড মনে করেন যে এই ধরনের মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরেছি, তাই হয়তো আমি এত বেশি শাইন করেছি নাকি? না, সেটা তো অবশ্যই, কারণ সবসময় আমার বিপরীত পাশে কে আছে, তা ওনারা তো অনেক সিনিয়র। হ্যাঁ, আমি জানতে চাই যে হ্যাঁ, শেখার জায়গাটা হ্যাঁ, আসলে সেই জায়গা থেকে ওনারা অনেক সিনিয়র, ওনাদের সাথে কাজ করা আমার নিজের একটা শেখার জায়গা। এবং ওনার সাথে কাজ করা মানে ওনার যে এত বছর কাজ করে যে একটা এক্সপিরিয়েন্স, একটা দর্শক, সব কিছু মিলে তো ওনাদের সাথে কাজ করা আমার যে নিজের যেমন শেখার একটা জায়গা হয়, সেই রকমভাবে আমি আসলে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা সুযোগও হয়ে যায় আর কি। অবশ্যই, আর এটার অবশ্যই। জন্য সবচেয়ে বড় কৃতজ্ঞ যারা ডিরেক্টর ছিলেন তারা। এটাও আমি বলবো যে এটাও আপনি খুবই ভাগ্যবান একজন মানুষ, যে আপনি কিন্তু সব ভালো ভালো সিদ্ধহস্ত মানুষের হাত ধরে আপনি মানে কাজ করেছেন, তাই না? সেটা তো অবশ্যই। তার পিছনে প্রতিটা মানুষ, আমার পিছনে ব্যাক স্টেজে অনেক মানুষের সহযোগিতা, অনেক মানুষের সাপোর্ট। ধরেন কথার কথা, যদি আমি অনেক বিপদে পড়ে গেছি, আমার হাতের অবস্থা খুবই বাজে, এমন মানুষ আছে যারা সাপোর্ট দিয়ে বলছে আরে ভয় কিছু, আমরা তো আছি। আমার মার একটা দোয়া আছে, সবচেয়ে বড় বিষয় আমার মার দোয়াটা আছে, আর পাশের মানুষের সাপোর্ট তো অবশ্যই আছে। ওই জায়গা থেকে আরও এটা আমি লাকি আর কি। সেন্টু, এই যে লাকি বা ব্লেসড বলছিলাম, কিন্তু আসলে রাস্তাটা যে এই পথটা কিন্তু এতটা মানে এত মসৃণও ছিল না, বেশ বন্ধুর পথ ছিল, যেহেতু আপনি ছোটবেলাতে বাবা হারিয়েছেন। আসলে জানতে চাই যে নিশ্চয়ই আপনার মা আন্টি চাইতো যে আপনি কোনো জব করবেন, কোনো চাকরি বাকরিতে নিজের ছেলেকে হয়তো দেখতে চাইতো, কিন্তু আপনি যে অভিনয় শিল্পী হবেন সেই সিদ্ধান্তটা আপনি কিভাবে নিলেন বা পরিবারকে কিভাবে আপনি রাজি করালেন? আসলে আমি ছোটবেলা থেকে একটু কালচার মাইন্ডেড ছিলাম, তবে আমার আচ্ছা। পরিবারটাই ছিল কালচার মাইন্ডেড। আমি আমার আমার যে পরিবারটা ছিল, আমি ছোটবেলা থেকে দেখছি যে গান বাজনা কাওয়ালি মারফতি এই উরসগুলো আমার উঠোনে হয়েছে, আমার বাড়ির উঠোনে হয়েছে, ওইটা নিয়ে আমার বেড়ে ওঠা। তারপরে আস্তে আস্তে যখন ডে বাই ডে আমাকে পড়াশোনার জন্য গ্রাম ছাড়া করে দিল আম্মা, যে এখানে থাকলে তুই কিছু হবে করতে না তোর। পারবি না, তোর কিছু করা যাবে না। কারণ আমি অনেক দুষ্টু ছিলাম, অনেক বাদর ছিলাম, মানে এত পরিমাণ দুষ্টু ছিলাম। কি ধরনের দুষ্ট ছিলেন বলুন আমাকে তো? পাঠাইছে যে কায়দা দিয়ে সব কিছু দিয়ে বা স্কুলের বই দিয়ে পাঠাইছে স্কুলে, আমি স্কুলে না গিয়ে চলে যেতাম নানু বাড়ি বন্ধের মাঝখান দিয়ে। আল্লাহ। তো ওই সব কিছু পরে আবার গাছে গাছে সব জায়গায় দৌড়ায় বেড়াইতাম, এই গাছ থেকে ওই গাছে, ওই গাছে। গাছে গাছে ওঠার গল্প শুনলাম, কিন্তু গাছে গাছে চুরি করতেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই করা হয়েছে, আম চুরি, কাঁঠাল চুরি, কত কিছু চুরি হয়েছে। তবে মায়ের খান নাই? না, মাইর খাই না এটা। মানে চোর ছিলেন কিন্তু খুবই মানে একটু চালাক। চালাক চোর, যে ধরা খায় না। আচ্ছা, এই যে তারপরে যখন আপনি একবার শুনেছি যে ক্লাস 5-এ থাকতে আপনি নাকি এতই অভিনয়টা, ছোটবেলায় অভিনয় আসলে বুঝতেন কি, ক্লাস 5-এ থাকতে আপনি ভাবলেন যে আপনি একটা কিছু কি ডিরেকশন দিবেন, একটা নাটক। এত ছোটবেলায় তো আসলে নাটকের মানেটাই আপনার বোঝার কথা না, আসলে এই জায়গাটা একটু জানতে চাই। আসলে আমিও একটু ওভার থিঙ্কিং বেশি করি আচ্ছা। এবং ভাবতে পছন্দ করি। আমার দেখতে পছন্দ, ভাবতে পছন্দ। আমাকে যদি বলেন আমি বই পড়ি খুবই কম,
পড়ি, বই পড়ি খুবই কম। আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, মানুষের সাথে চলতে পছন্দ করি। এবার সেটা হোক বাচ্চা, সেটা হোক বুড়া, সেটা হোক আমার সমবয়সী। আমি আমার সমবয়সী মানুষের সাথে খুবই কম মিশছি। আমি সবসময় মিশি একদম ছোট বাচ্চাদের সাথে, আর নয় একদম মুরব্বীদের সাথে। কারণ এটা আমার একটা সাইকোলজি। আমি দুইজনের সাথে মিশলে হয় কি, আমার সমমনা যারা, তারা আমার সমমনা চিন্তাটা করে যাচ্ছে, কিন্তু আমার ছোট যে, সে একটা অন্য চিন্তা করে আগাচ্ছে, এবং আমার বড় যে, উনি আবার আরও অভিজ্ঞতা থেকে অন্য চিন্তা করে আগাচ্ছে। এই দুইটা জিনিস যখন আমি একসাথে করি, তখন আমি আবার নতুন করে অনেক কিছু শেখার পাই। ওই জায়গা থেকে মনে হচ্ছে যে আমি অ্যাক্টিংটা করতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে আমি যে গল্প ভাবনা আমার ভেতরে ঢোকে। আচ্ছা, ওই গল্পটা কি ছিল যে ক্লাস 5 এ যেটা করেছিলেন? ওইটা হলো ঘটনাটা জানতে চাই আসলে। ঘটনা হলো, ওইটা ছিল হলো মুক্তিযুদ্ধ নিয়ে। আমার কাছে মনে হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে, যে আমরা আসলে এই একটা সামনে একটা প্রেক্ষাপট, আমার মা থাকে, আমরা দেশের যুদ্ধ শুরু হয়েছে, ওই মুহূর্তে যা মাথায় ছিল ওই মুহূর্তে আপনি ক্যারেক্টার সিলেক্ট করলেন কিভাবে, যে বন্ধুরা কাদের কাদের কিভাবে? এখানে আমার তো মেয়ে ছিল না আমার পাশে, কখন আমি ছেলের দিয়ে মেয়ে করাইছি আর কি। মানে যারা ছিল ওদেরকে বলছি, আমি দেখছি যে কারা কারা কি করতে পারবে, পরে দেখলাম যে ওরা এটা করতে পারবে, ওদেরকে নিয়ে পরে আগাইছে যে ঠিক আছে। আর একজনের একটা ছেলে ছিল, ও খুবই পটু ছিল, নাম ছিল পলাশ। ও ও হলো মেয়ের বয়সটা ছিল, আমি বলছি ঠিক আছে তুই মেয়েটা করবো, ও বলছে আমি করবো। মানে সবাই সাপোর্টিভ ছিল এবং সবাই এনজয় করতো। মানে অভিনয় করতে গেলে সবচেয়ে প্রথম হলো আপনাকে আগে এনজয়টা করতে হবে, যে আমি উপভোগ করতেছি কিনা, আমি যে চরিত্রটা করতে চাচ্ছি সেটা কি আমাকে আনন্দ দিচ্ছে কিনা। সেন্টু, তারপরে হচ্ছে একটা তো কোনো একটা ছোট ক্যারেক্টারে করেছিলেন বলিতে, নাকি তার আগে কিছু করেছেন? হ্যাঁ, এর আগে করছি সাতাও সিনেমা। ও ইয়েস, মানে আমি চলচ্চিত্রের কথা বলছি না, আমি আসলে ওটিটির কথা এর বলছিলাম। আগে শর্ট ফিল্ম করছি অনেক। আচ্ছা, শর্ট ফিল্মগুলো কিন্তু মনে রাখার মতো তো বাংকার বয় দিয়ে একেবারে হ্যাঁ। বাজিমাত। বাংকার বয়ের গল্পটা শুনবো, যে কিভাবে আপনাকে খুঁজে পেলো, আপনি অডিশন দিলেন কিনা, মানে পুরো ডিটেইলসটা আমাদের একটু বলেন না। বাংকার বইটা আসলে আমার জন্য একটা লাকি প্রজেক্ট ছিল, সত্যি কথা খুবই লাকি। আর সেই লাকি প্রজেক্টের পিছনের মানুষটা ছিল মাহফুজ মুন্না ভাই। ওনার মাধ্যমে শাওকি ভাইয়ের এখানে পরিচয়। শাওকি ভাই একটা ডকু ফিকশন বানাবে। আমি তখন করোনার সময় বাড়িতে, তো মুন্না ভাই বলতেছে যে সেন্টু তুমি আসতে পারবো আমাদের তাকদিরের ডিরেক্টর, তাকদির একটা ইয়া বানাবে। আমি বলছি ঠিক আছে তাহলে আমি আসবো। করোনার সময় চলে আসছি, এসে ওনার এখানে লুক টেস্ট করলাম। লুক টেস্ট করার পরে ওইটাতে আমি কাজ করলাম। উনি প্রথম দিন দেখে আমাকে বলতে শালা একটা বামপন্থী। শাওকি ভাই আমাকে দেখে, উনি তো খুবই মজার মানুষ। তো ওই জায়গা থেকে ওইটা করার পরে ধীমান ভাই যখন বাংকার ভাইয়ের জন্য ক্যারেক্টার খুঁজতেছিল, অনেক খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। তারপরে শান্ত ভাই, রাফি ভাই, ওনারা সবাই বলতেছে যে এই শেয়ারটা দেখেন, তারুণের আলোক শিখা, এবং সিদ্দিক ভাই, এই যে আমাদের সিদ্দিক আহমেদ যে বরবাদের স্ক্রিপ্ট রাইটার, এবং এই যে আমাদের শব্দের খোয়াব, আমাদের জাগো ভাই সিরিজের যে বাংকার ভাইয়ের সাথে 3টা শব্দ ছিল, একটা ছিল ওনার ডিরেকশনে। তো উনি বলছে দিমান ভাই যে ওরা, পরে উনি ওইটা দেখার পরে দিমান ভাই আমার বলতেছে যে তোমাকে আমি শুধু একটা কারণে পছন্দ করছি, ওইখানে আমার কিছুই ছিল না, জাস্ট আমি অল্প একটু স্ক্রিন টাইম ছিলাম, যে তুমি একটা লুক দিছো দূরে, ওই লুক দেখে আমার মনে হচ্ছে আমার আকবর যে চরিত্রটা বাংকার ভাইয়ের, ওই লুকের ছেলে। এই একটা লুক দেখে উনি আমাকে চুজ করছে। চুজ করে প্রথম দিনে যখন দেখা হয়েছে, ওই দিনে আমাকে গল্প শোনায়, ওই দিনে আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে এবং বলছে তুমি এটা নিয়ে গুছাও। কোনো অডিশন নেয় নাই, বলছে তুমি। তারপরে রিহার্সাল ডে বাই ডে, আমরা 1 মাস এই স্ক্রিপ্টের মধ্যে ছিলাম। আমি ধীমান ভাই রাস্তায় হাঁটছি, গল্প করছি, ওনার জীবনের গল্প আমাকে বলছে, আমার জীবনের গল্প আমি ওনাকে বলছি। বলে বলে দুইজনের যে চরিত্রের সাথে যে জিনিসগুলো মনে হচ্ছে আমি এই চরিত্রে এই জিনিসটা চাই, আমরা এইগুলো করছি, কালেকশন করছি আর কি, করে চরিত্রটাকে ডেভেলপ করছি। ওয়াও, মানে তারপরে তো যা হয়েছে মানুষ দেখেছে, সবাই মিলে খুবই প্রশংসিত হয়েছেন। এরপরে বড় বড় কাজের অনেক সুযোগও তৈরি হয়েছে আমি যতদূর জানি। আচ্ছা, এই যে মাঝখানে একটা কথা বললেন যে ভাই আমাকে দেখেই বললো যে আমি বামপন্থী, আসলে আপনি বামপন্থী না ডানপন্থী, কোন পন্থী আপনি বলেন? আসলে আমি নিজেও খুঁজতে যাচ্ছি আমি কোন পন্থী, এখনো নিজেকে আবিষ্কার করতে পারছেন না। ডানপন্থী হন, বামপন্থী হন, কিন্তু নিজেকে আপনি চরিত্রে আরো বেশি বেশি করে আবিষ্কার করেন, নতুন নতুন রূপে। আমরা দর্শক হিসেবে সেটাই চাই। আচ্ছা, যেটা বলছিলাম যে এই বাংকারের পরের যাত্রাটা আসলে কেমন ছিল? এরপরে কি আপনি পুনর্জন্মের সঙ্গে যুক্ত হলেন নাকি মাঝখানে? এর আগে জন মিল্টন ভাইয়ের ম্যাচমেট বঙ্গতে চলতেছে যেটা, ম্যাচমেটে যুক্ত হয়েছি, তারপরে পুনর্জন্ম। ওকে, পুনর্জন্ম সিরিজ দিয়ে তো একেবারেই মানে সবার মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে। অনেকদিন যাবত কান খাচ্ছি না। ও মাই গড, কানের সন্ধানে আছেন ভাই? কান কোন ডেকে রাখতে হবে।
আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের চরিত্রে আমরা দেখেছি আপনাকে, মানে এত হিংস্র, এত বিশ্রী, এত ধরনের চরিত্র, মানে আপনি যখন যেটা পেয়েছেন একেবারে নিজেকে সেখানে ঢেলে দিয়েছেন। দর্শক আসলে আপনাকে দেখে এই যে কানটা আমি ঢাকতে বাধ্য হয়েছি, যেমন মনে হচ্ছে সত্যি আপনার নজর মনে হয় কানের দিকে। এটা আসলে কিভাবে কিভাবে সম্ভব এভাবে নিজেকে ধারণ করা? আমি আসলে চরিত্রটাকে পড়ি, আচ্ছা, পড়ার পরে ডিরেক্টরের ভাবনা, আমাদের রাইটারের ভাবনা, ওইটা নিয়ে আমি আমার একটা গ্রাফ দাঁড় করাই, করে আমি এটার মধ্যে একটু বসবাস করার চেষ্টা করি যতটুকু সময় পারি আর কি। কারণ আমাদের প্রেক্ষাপটে আমরা যখন কাজ করি খুব স্বল্প সময় পাওয়া যায় একটা চরিত্রকে ডেভেলপ করার জন্য। তো ওই জায়গা থেকে আমি যতটুকু পারি ওই চরিত্রের মানুষটা হওয়ার চেষ্টা করি, ওর সাথে বেঁচে থাকার চেষ্টা করি, ওকে নিয়ে খাই, ওকে নিয়ে ঘুমাই, ওকে নিয়ে প্রেম করি, সব কিছু ওর মধ্যে থেকে করি। অসাধারণ। আসলে সত্যিকার অর্থে তো সেন্টু প্রেমও করে। হ্যাঁ, আমি তো করছি আমার চরিত্রের সাথে, আমার কাজের চরিত্র সাথে। বাদে, চরিত্র বাদে এবার একটু মানে এইসব ধোঁয়াশা বাদ দিয়ে সত্যিকার অর্থে বলেন তো, প্রেম করেন তো? করেন না? না না, করেন এখন না? নাই, এটা কোনো প্রেম কথা? নাই আমার। মানে কোনো ছিল, ইচ্ছাও নাই? ও, না, ইস, করেছি। করেছেন, এখন নেই। না। সাময়িকভাবে সেন্টু একটু। সিঙ্গেল আছে দর্শক, তো সুতরাং না? মানে আপনাদের কিন্তু চান্স আছে। তাই না? কোন চান্স দিবেন? আমি দিলাম, আশ্চর্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু ঈদের কাজ নিয়ে জানি, যেহেতু ঈদের অনুষ্ঠান, ঈদের কথা তো এখন পর্যন্ত আসতেই পারছি না। ঈদে কি কি কাজ করছেন? অনেক কাজ আসছে বলছিলেন, কি কি কাজ, কাজের ঝুলিটা একটু বলেন তো। ঈদে আসবে শিহাব শাহিন ভাইয়ের বিঞ্জে একটা ওয়েব ফিল্ম, আচ্ছা, রোমান্টিক ওয়েব ফিল্ম। রোমান্টিক, আচ্ছা আচ্ছা। ওইখানে তাহলে আমাকে পাবে আমি যে অল্প। এতক্ষণ আপনাকে বলছিলাম যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর চরিত্র, এখন তাহলে রোমান্টিক সেন্টুকে আমরা না, দেখতে পাবো। ওখানে রোমান্টিক না, রোমান্টিক গল্পটা আমাদের যেমন যদি বলি এই যে ভালো থেকো ফুল নামে একটা কন্টেন্ট আসতেছে, এই ঈদের আগে আসবে, ওইটাতে রোমান্টিক পাবে দর্শক। আচ্ছা, এটা ইউটিউবে দেখা যাবে? ইউটিউবে দেখা যাবে, অন ফ্রেম ইউটিউব চ্যানেলে। তারপরে ওই দিক থেকে আবার আই স্ক্রিনে আসতেছে ওই ফিল্ম, পার্টি নামে একটা ওই ফিল্ম, চার Party। বন্ধুর গল্প, ও, wow। খুবই চমৎকার একটা গল্প। কারণ আমরা তো সব সময় দর্শক একটা ঈদ বা যে কোনো প্রোগ্রাম হইলে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে বাসা একটা party party mood এ বাসা থাকে। ফাঁকা পেলেই কিন্তু একটা পার্টিতে চলে যায়। ওই রকম একটা পার্টির গল্প নিয়ে আমাদের নামে, এই গল্পের নামে পার্টি, আইসক্রিমে আসতেছে। ওয়াও, স্বল্প সময়ের মধ্যে নিজেকে অনেক ধরনের চরিত্র আপনি করেছেন, আর মোটামুটি আপনার সমসাময়িক যারা আছে তাদের তুলনায় আপনার কাজটাও বেশি। আসলে আমি জানতে চাই যে আপনার কাঙ্ক্ষিত চরিত্র আছে কোনো, যে আমি আসলে ওই চরিত্রটা করতে চাই? সেটা আছে, আমি অনেক জায়গায় বলছি আমি এটা করব। যদি বেঁচে থাকি আমি অ্যাকশন এবং রোমান্স, ডান্স একসাথে একটা ব্লেন্ডিং করে একটা সিনেমা নিয়ে আসবো। মানে ওই যে কমার্শিয়াল একদম, ঘরানার যেটা আমরা বলি। একদম ধরেন ধানুষ, আচ্ছা, ইয়েস। ওনাকে আমার পছন্দ, যে ওনার মতো করে ডিফারেন্ট একটা, যেন আমাদের মানুষ বলছে, ওর এটা কি দেখলাম, ওই রকম একটা অ্যাকশন। এবং আমি যখন আসবো না ওইভাবেই তৈরি করে আসবো আর কি, একদম নাচে গানে ভরপুর, যে আমরা নাচবো মানে নাচটা দেখে পরে মনে হচ্ছে এটা আমাদের বাংলাদেশের ডান্স, ওইরকমভাবে নিজেকে তৈরি করব। এটা আমার একটা চ্যালেঞ্জ আছে, আমার ভেতরে একটা ইয়ে আছে আর কি, উৎসাহ আসে। অবশ্যই আপনার এই স্বপ্ন নিশ্চিতভাবেই পূরণ হোক, এটাই আমরা চাই। আসলে যদি ধরেন কোনো ডিরেক্টর এই ধরনের কাস্টিংয়ের জন্য আপনাকে সিলেক্ট না করলো, সেক্ষেত্রে আপনি নিজে কি একটা সময় নির্মাণে যাওয়ার বা কোনোভাবে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা আছে? আমি নির্মাণ এখন পর্যন্ত করবো কিনা শিওর না, কিন্তু আমি লেখালেখি করি তো, ও আচ্ছা, লিখছেন? আমি লেখালেখি করি এবং এখন একটা স্ক্রিপ্ট লিখছি একটা ওয়েব সিরিজে। এবং সেটা আমরা, আমাদের টার্গেট নতুন যে প্রাণগুলো আছে আমাদের থিয়েটারের, যারা মোটামুটি ক্যামেরার একটা এক্সপিরিয়েন্স আছে, আচ্ছা, মানে থিয়েটার করলে সবার তো আর ক্যামেরার এক্সপিরিয়েন্সটা নাই, কারণ আমি একদম ভরপুর যারা কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়ায়নি তাদেরকে নিলে আমি এমনিতেই নতুনদের নিয়ে আগাবো, তখন আবার আমি নিজে একটা ইয়াতে পড়ে যাবো। ওই একটা গল্প নিয়ে আগাচ্ছি, গল্পটা দর্শককে ভাবাবে এবং আমরা একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো আর কি ওই গল্পে। অবশ্যই। এই জন্য অনেক শুভকামনা রইল। আসলে একটু জানতে চাই যে আপনি তো চরিত্র প্লে করছেন, কিন্তু আপনার কি আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কাদের কাজ ভালো লাগে বেশি? যদি বলি পছন্দের ৩-৪ জনের নাম যদি বলতে পারেন, যে ছেলে মেয়ে মিলিয়ে। এখানে মোশাররফ ভাই আমার খুবই ফেভারিট। যেমন আগে যদি বলি আমার ফেভারিট, আমি যদি বলেন যে আমাকে আমার ফ্যান আমি কার, আমি সেটা বলবো সালমান শাহ। আমি বিগ ফ্যান অফ ইউ, যে এত চমৎকার একজন উনি, যেমন আর্টিস্ট ওই সময়কার 90 দশকে যে ন্যাচারাল একটা অ্যাক্টিং করে গেছে এবং ফ্যাশন নিয়ে
তার ভাবনার জগৎ, সেই ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতো, শুধু একদম, নিজেকে একদম। নিয়ে না, সেই ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতো। আমি তাকে দেখে তার কাজ যতবারই দেখি, তাকে আমি যতবারই দেখি এবং আমি নিজে ইন্সপায়ারেশন পাই। তো তারপরে মুশারফ ভাই একজন অন্যরকম মানুষ, মানে উনি অন্য ধরনের একটা অভিনেতা। আমি ওনার কাজ তো দেখি, আমি নাটকগুলো দেখি, বাংলাদেশের নাটক আমি দেখি, সময় পেলেই আমি নাটক দেখি। এবার ভালো হোক খারাপ হোক সবগুলোই দেখি। কেন দেখি? আমাকে ভাবতে হবে এবং আমাকে শিখতে হবে যে খারাপটা কি ভালোটা কি, ওইটা নিয়ে আমি যদি অ্যানালাইসিস না করি, না দেখলে অ্যানালাইসিস করতে পারবো না। সালমান শাহ, মোশাররফ করিম আর ইমরান ভাই, মুস্তাফিজুর ইমরান, আমার প্রথম কুয়ারিশ বাংকার বয়, ওনার কাছে চমৎকারভাবে অনেক কিছু শিখছি। 3 জন আর আর এদিক থেকে চঞ্চলদা তো আছেই, চঞ্চলদা আছে। আবার আমাদের যদি মেয়ের মধ্যে বলি যে এখন মেহজাবিন আপু যেভাবে নিজেকে চেঞ্জ করছে, একদমই তাই। তো ওই জিনিসটা আরও মজার। যে একটা মানুষ, উনি কিন্তু অনেক সময় অনেক কিছুর শিকার হয়েছে, যে ওনার যে বাংলা ভাষাটা নিয়ে। তো ওই কিন্তু জায়গাতে সে নিজেকে মানে খুব ডেডিকেশন যেটা একদম দেখিয়েছে। তো ওই জায়গা থেকে খুবই চমৎকারভাবে এগিয়ে গেছে। আচ্ছা, এই যে সালমান শাহর কথা বলছিলেন, সালমান শাহর একটা গান এই ঈদের দর্শকদের জন্য অবশ্যই শোনানো উচিত আপনার। আমার গানের গলা এতটা ভালো আর না, দরকার না এত ভালো, কারণ আপনি শিল্পী না, আপনি হচ্ছে অভিনয় শিল্পী, সেটা তো আপনি জোস যেমন করেন। যেটা আছে সবাই সালমান শাহের এই গানটা, ভালো আছি ভালো থেকো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি, ও প্রিয় তোমার মালা খানি, বাউলেরি মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সালমান শাহ এখানেই আছে। এখানে হৃদয়ে হ্যাঁ। আছে সালমান শাহ। অসাধারণ। আচ্ছা, এই যে যদি ধরেন অভিনয় শিল্পী না হতেন তখন কি করতেন? আমি অ্যাথলেটিক্স হতাম। আমি খুবই অ্যাথলেট? হ্যাঁ। দেখে তো মনে আমার হচ্ছে। মনে হয় না, কিন্তু আমি অনেক কিছু জানি তাই? অ্যাথলেটিক্সের। হ্যাঁ, কারণ আমি ছোটবেলায় অ্যাথলেটিক্স নিয়ে অনেক করছি আচ্ছা। এবং ওইটা আমার একটা ফেভারিট ছিল। অ্যাডভেঞ্চার নিয়ে আমার খুবই আমি ও এইখান থেকে কি আবার যে অ্যাকশনের দিকে ঝোঁকটা নাকি? হ্যাঁ, ওখান থেকে থাকতে পারি। কারণ আমি ওইটা আমার একটা, আমাকে যদি এখনো বলে কেউ, আমি এটা করব। কারণ আমি আমার শরীরের অনেক জিনিস আমি করতে পারি। আচ্ছা, সেন্টু বলছিলেন যে একটা সময় খুব স্ট্রাগল করেছি। আসলে এখনকার জীবনযাত্রাটা কেমন? এখন কি খুব স্মুথ নাকি এখনো স্ট্রাগল না, করে যাচ্ছে? জীবন আসলে প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। মানুষ যত বড় হবে তার চাহিদা বাড়বে, তার ক্রাইসিস বাড়বে, তার বেঁচে থাকার যুদ্ধটা বাড়বে। তো এটা আমারও চলছে, চলমান। এবার আমি যদি ধরি আমার পৃথিবীর সব ক্ষমতা আমার, তারপরে আমার ক্রাইসিস থাকবে, এটা আমি অস্বীকার করব না, এটা করা সম্ভব না। আপনি যে যাই বলুক, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে আমি যতই বড় হব, যতই উন্নতি করব, তত আমার ক্রাইসিস বাড়বে, আমার চাহিদা বাড়বে, আমার যোগানের রাস্তাটা বড় হবে এবং আমার যুদ্ধটাও বাড়বে। অনেক সিরিয়াস কথা বললেন, শুনলাম, ভালো লাগলো। একটু মজার কথা জানতে চাই যে এত কাজ করেছেন, মেহজাবিন চৌধুরীর সঙ্গে কাজ করেছেন, আপনি আফরান নিশোর সঙ্গে কাজ করেছেন, নাসিরুদ্দিন খানের সঙ্গে আসলে একটু জানতে চাই যে কোনো মজার কোনো অভিজ্ঞতা ছিল যেটা শিকার হয়েছেন, খুব ফান করেছেন বা মনে রাখার মতো? যেমন আমি নিশু ভাইয়ের সাথে যখন কাজ করি, নিশু ভাইয়ের আমি খুবই মজা করে কাজ করি। নিশু ভাই মাঝে মাঝে আমাকে বলে যে এই তুই আর আমি মনে হচ্ছে যে এমন একটা জিনিস, দুইজন মনে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে আমরা যখন স্ক্রিন শেয়ার করি, আচ্ছা, মানে আচ্ছা। এত মজা করে। কারণ এটা এই যে বললাম না, এনজয়, একটা চরিত্র ফিল করতে গেলে। নিশু ভাই আর আমি, আমার সাথে যখন নিশু ভাইয়ের দেখা হয়, আমাদের সম্পর্কটা হয়ে গেছে এরকম, মনে হয় যে আমরা দুইজন প্রতিনিয়ত কামালের চরিত্র, উনি রাফসানের চরিত্র ঢুকে যায় আর কি। আচ্ছা, এখনো আপনারা সেই কামাল আর রাফসান থেকে বের হন নাই। দর্শক কি পরিমাণ আতঙ্কে থাকে এটা নিয়ে আপনারা কি জানেন? জানি আমি। আরো কি করতে চান নাকি? এরকম আছে নাকি আরো সিরিজ? না, ওই রকম এখন পর্যন্ত জানি না। আমি করব, আমার কথা হলো আমি অভিনেতা, আমি এক চরিত্র 10 বার 10 ভাবে প্লে করব।
সেন্টু একটু বলেন তো, এই যে ওটিটিতে তো সুন্দর সিঁড়ির মতো উপরে উপরে উঠছেন, কিন্তু এই যে চলচ্চিত্রে এক সাতাওয়ের পর থেকে আর কি কোনো ডাক পাচ্ছেন না, নাকি আসলে ব্যাপারটা কি? না, ডাক পাচ্ছি, সবকিছু মিলে চলচ্চিত্রে এখন নিজেকে এমনভাবে উপস্থাপন করতে চাচ্ছি, ওই রকমভাবে সব কিছু মিলে ধরেন আমার জায়গা থেকে হইলে ওদের জায়গা থেকে হচ্ছে না, ওদের জায়গা থেকে হলে আমার জায়গা থেকে হচ্ছে না, এরকম যাচ্ছে আর কি। তো হয়তোবা দর্শক সামনে পাবে, যেমন একটা চলচ্চিত্রে কাজ করছি রেজন শাহরিয়ার সুমিতের, ওইখানে দর্শক আমাকে পাবে, যতটুকুই পাবে কিন্তু পাবে। তারপরে সামনে দর্শকের জন্য হয়তোবা অনেক বড় সারপ্রাইজও নিয়ে আসতে পারি। তার মানে কিছু একটা আছে যেটা আপনি বলতে চাচ্ছেন না। ঠিক আছে, আমরাও সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করব। আচ্ছা সেন্টু, অনেক গল্প শুনছিলাম, আসলে আপনার ফিউচার প্ল্যানটা নিয়ে জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এখন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আগে বাঁচতে চাই, যদি বেঁচে থাকি আমি তরুণদের নিয়ে এবং আমার পাশের মানুষকে নিয়ে বাঁচতে চাই এবং তরুণদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। তো ওই জায়গা থেকে এটা আমার চাওয়া। আর নিজেকে চেষ্টা করবো ভালো মানুষ হিসেবে রূপান্তরিত করতে, কিন্তু এটা Definitely. পারবো না। এটা আমি পারবো না। কেন পারবেন না? কারণ আমরা মানুষ, আমাদের ভেতরে এমন একটা পোকা আছে, যে পোকাটা আপনি চাইলেও কন্ট্রোল করে রাখতে পারবেন না। মানে সেই পোকাটা কি আমাদেরকে ভালো মানুষ হতে দিচ্ছে না? না, আপনি চাই, হ্যাঁ এখন চিন্তা করছি আমি ভালো চিন্তা করছি, হুট করে দেখবেন যে ওই পোকাটা এমনভাবে একটা নাড়া দিবে, আপনি ইনস্ট্যান্ট রেগে ফায়ার হয়ে আপনার ভেতর বিশ্রী একটা রোগ তৈরি হয়ে গেছে। সেই জিনিসটা কি সেন্টু কন্ট্রোল করতে পারে? না, আমি সবসময় পারি না, এই চেষ্টা করি। সহজ স্বীকারোক্তি। এই যে আপনি ভালো মানুষের অলরেডি প্রমাণ না, না, কিন্তু দিয়ে ফেলেছেন। আমি পারি না। তো ওই জায়গা থেকে চেষ্টা করি, দেখা যাক, আর আরো ভালো কিছু করতে চাই। ভীষণ ভালো থাকেন, আর এই যে সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দেন, সেই সঙ্গে ভালো মানুষ হওয়ার যেই যাত্রা, সেটাও আপনার অব্যাহত থাকুক। আমার অনেক একটা অনেক গান শুনুন শুভকামনা। তাহলে, আমার লেখা গানটা Oh সুর my করা, God, অবশ্যই, গানটা আপনি অবশ্যই। শুনবেন, আপনি শুনুন, যে ওইটা হলো আমার প্রথম সুর করা। আচ্ছা। চেষ্টা করেছিলাম যে যতটুকু ইয়ে করে গানের কথা এবং সুর, আমার প্রথম কথা, আমার আরো অনেক 2টা গান রেকর্ড হয়েছে, কিন্তু এটা হলো আমার নিজের প্রথম সুর করা রেকর্ড। যদি মিশে যাই তোমার আশায় আশায়, শহরের খোঁজে ল্যাম্পপোস্টের রাস্তা দেখিতে নাহি পাই, সময় যদি চলে যায়। এটা অনেকে রোমান্টিক ভাববে, কিন্তু আমার ভাবনা অন্য জায়গার লেখা মানে কি আধ্যাত্মিক? আছে, ওই রকম টাইপের, কিন্তু অনেক রোমান্টিক ভাববে আর কি গানটা। কিন্তু আসলে আমার লিখার ভাবনাটা, আমি চাইছি যে সবাই রোমান্টিক ভাবুক। অসাধারণ সেন্টু, ভীষণ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি ভীষণ ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বারবার যেন আমাদের কাজের আসবে আর আপনারা এইভাবে আমাদের নিয়ে আড্ডা দিতে পারেন সেই সুযোগ। অবশ্যই অবশ্যই, আমরা তো সেই অপেক্ষায় থাকি। অবশ্যই।